আজকে একটু বোধ হয়নি, এটা সমস্যা করতেছে। আমার এখানেও সমস্যা ছিল, একটা নেট চলে গেছিলো, আবার আসছে। আর আঁকি মেসেজ করলো যে ওনার নাকি নেটে সমস্যা হচ্ছে, কথা শুনতে পায় না। আচ্ছা দেখি একটু জয়েন করুক। তার মধ্যে হচ্ছে মনির ভাই একটু ব্যস্ত, উনি আসবেন না। আঁকি এবার শুনতে পাচ্ছেন কথা? আনমিউট করে কথা বলেন, মিউট করলে তো আমি শুনতে পাবো না। আপনার কথা আমরা শুনতে পাই না কেউ। হেডফোন খুলে কথা বলেন তো। হ্যাঁ এবার কথা বলেন তো। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আপনার হেডফোনের সমস্যা আছে। হেডফোন, নতুন হেডফোন। হেডফোন ছাড়াই ক্লাস করেন আজকে, হেডফোনের সমস্যা আছে। আচ্ছা যাই হোক আখি, এই পর্যন্ত যতগুলো কাজ করছি আমরা লাস্ট 3টা ক্লাসে, তো এই 3টা ক্লাস নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা আছে? না। আচ্ছা, আমাদের হচ্ছে শুভর একটা সমস্যা আছে। শুভ তোমার এই সে মেইলের নামটা একটু চেঞ্জ করা যায় কিনা দেখো। ওকে স্যার। এখানে শুভ আহমেদ দিলে বা সরি তোমার যেটা নাম শুভ বিশ্বাস, ওটা দিলে ভালো হয়। আচ্ছা, শুভর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে গুগল থেকে কম্পিউটারে ছবি সেভ করতে পারে না। ওকে, সেটাই আমরা আগে দেখি, দেন হচ্ছে আমরা নতুন কাজে যাব ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা নতুন ট্যাব নিই। এই যে আমাদের ক্রোম বা যে কোনো ব্রাউজারের মধ্যে যখন আমরা কাজ করি, সেই কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা উইন্ডো, এই একটা একটা উইন্ডোকে একটা একটা ট্যাব বলে। আর যেহেতু আমরা এখন এই মিটের ট্যাবে আছি, অর্থাৎ মিট দিয়ে ক্লাস করতেছি, সুতরাং আমরা হচ্ছে এই যে পাশের উপরে প্লাস চিহ্নটা আছে, এইখানে কিন্তু মাউসের কার্সর আনলেই দেখা যাবে নিউ ট্যাব। তো আমি এই প্লাসে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা নতুন ট্যাব খুলছে, এটা একটা নতুন ট্যাব। তো এখানে আমরা আবার কোনো কিছু করতে পারি, আবার চাইলে আরও অনেকগুলো যতগুলো ইচ্ছে ততগুলো ট্যাব আমরা ওপেন করে কাজ করতে পারি, এক একটা এক এক ধরনের কাজ করতে পারি। যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে তারা দেখা গেছে যে একসাথে অনেক অনেক ট্যাব নিয়ে কাজ করে, যতগুলো প্রয়োজন হয় ট্যাব নিয়ে কাজ করা যায়। তো আমি একটা ট্যাব নিয়ে কাজ করতেছি। তো ধরেন আমি হচ্ছে একটা ছবি ডাউনলোড করতে চাচ্ছি, ধরেন সাকিব আল হাসান, সাকিব আল হাসান, ওকে। তো সাকিব আল হাসানের নাম লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে গুগল থেকে সাকিব আল হাসানের বিষয়ে গুগলের কাছে যত তথ্য আছে সবগুলো তথ্য এখানে দিয়ে দিয়েছে। তো আমরা চাচ্ছি সাকিব আল হাসানের ছবি ডাউনলোড করব। তো দেখেন গুগল কতটা গুছিয়ে কাজ করে। প্রথমত গুগলের এখানে কয়েকটা মেনু দেওয়া আছে, দেখেন কয়েকটা ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি আছে অল, এখানে হচ্ছে ছবি ভিডিও যা আছে অল অফ ক্যাটাগরি এখানে থাকবে। আর দেন হচ্ছে ইমেজেস, ইমেজেস মানে হচ্ছে পিকচার বা ছবি। তো ইমেজেসে যদি ক্লিক করেন শুধুমাত্র ছবি দেখতে পারবেন। তো আমি কি করলাম, সাকিব আল হাসানের ছবিটা এখানে, অসংখ্য ছবি, মানে গুগলের কাছে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে দেখা যাবে। তো এখন আমরা চাচ্ছি যে কোনো একটা ছবি, একটা পছন্দসই আমি একটা ছবি ডাউনলোড করব। তো ধরেন আমি হচ্ছে কোন ছবিটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করি। তো আমি এই ছবিটাকে ক্লিক করার পর দেখেন আমরা যখন কম্পিউটার থেকে আমরা ছবি ডাউনলোড করব কিংবা ছবিতে ক্লিক করব, তখন এই পাশে এই যে ছবিটাতে ক্লিক করব সেই ছবিটা এখানে বড় আকারে শো করবে। এখন যদি এই ছবিটার উপরে ক্লিক করি তাহলে এই ছবিটা যে ওয়েবসাইটে আছে, দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে এনডিটিভি স্পোর্টস, এই ওয়েবসাইট থেকে এই ছবিটা নেওয়া হয়েছে। তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবে। এখন আমাদের দরকার হচ্ছে শুধু এই ছবিটা, এনডিটিভি স্পোর্টসের আমাদের দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা কী করব, এই ছবিটাতে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পর আমরা এর আগে বলেছিলাম রাইট ক্লিক হচ্ছে মেনু, হ্যাঁ, যেমন অপশন বা মেনু। তো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। এখন আমাদের কাজ কি, মূলত টার্গেট হচ্ছে এই ছবিটাকে সেভ করা।
শুনতে পাচ্ছেন শুভ? ইয়েস স্যার। আচ্ছা, যতটুকু বলছি বুঝতে পারছেন? একটা ছবি বের করে তারপরে এইভাবে শো শো করা পর্যন্ত বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমি ছবিটাকে, আমার টার্গেট হচ্ছে ছবিটাকে ডাউনলোড করা, সেভ করা। তো আমি কি করলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে একটা ট্রিক আপনি অবলম্বন করতে পারেন। যদি আপনি ছবিটাকে 100% কোয়ালিটিফুল ডাউনলোড করতে চান, তাহলে দেখা যাচ্ছে এই যে রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন আ নিউ ট্যাব, হ্যাঁ, একটা নতুন ট্যাবের মধ্যে ছবিটা ওপেন করাম। যখন নিউ ট্যাবে দিলাম, দেখেন ছবিটা কিন্তু এখানে শুধু ছবিটা ভিউ হয়েছে। তো আমরা এখান থেকেও আবার এই যে সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করতে পারি, অথবা আমরা আগের ট্যাবে চলে আসি, এই জায়গাটা থেকে রাইট ক্লিক করে সরাসরি সেভ ইমেজ। সেভ ইমেজ দেওয়ার পর আমি কোথায় ছবিটা ডাউনলোড করব? ধরেন আমি ডেস্কটপে ডাউনলোড করব। এখন হচ্ছে আমি এখান থেকে ডেস্কটপটা ধরাই দিলাম, কিংবা হচ্ছে আমি যেই অ্যাড্রেসে ডাউনলোড করতে চাই সেই অ্যাড্রেসটা ধরিয়ে দিয়ে জাস্ট সেভ। তো সেভের আগে আপনাকে এখানে বলবো, আপনি চাইলে নাম চেঞ্জ করে এখানে রিনেম করে ডাউনলোড করতে পারেন। তাহলে আমি এখানে নাম দিলাম সাকিব আল হাসান, হ্যাঁ, সাকিব আল হাসান দিয়ে আমি জাস্ট যদি সেভ দেই, আমার ছবিটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে। এটা একটু খেয়াল করবেন, আপনি যখন কোনো কিছু ডাউনলোড করবেন, স্পেশালি হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করলে আপনার ডাউনলোডটা ঠিক এইখানে আপনি দেখতে পারবেন, এখানে ডাউনলোডটা। এখন এইখানে এই ছবিটা আপনি যদি সরাসরি ছবিতে ক্লিক করেন, ছবিটা ওপেন হয়ে যাবে। আমি দিলাম, ওপেন করলাম, দেখেন আমার ছবিটা ওপেন হয়েছে। তো আমি সরাসরি ছবি ওপেন করব না, আমি চাচ্ছি যে এটা যেই জায়গায় ওপেন হয়েছে আমি ঠিক ওই ফোল্ডারটা যেতে চাই। তাহলে এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো বাটন দেখা যাচ্ছে এখানে, অ্যারো বাটনটা এই যেটা তীরের মতন, এই চিহ্নটাতে ক্লিক করে, সরি আমার চলে গেছে। আচ্ছা, আমি হচ্ছে এখন ওটা চলে গেছে, তো আমি হচ্ছে কন্ট্রোল যদি দেই, তাহলে আমার ডাউনলোডের এ পর্যন্ত যত যা ডাউনলোড করছি সব এখানে দেখা যাবে। তো আমি কি করলাম, সাকিব আল হাসান এই পিকচারটা শো ইন ফোল্ডার, আমি ওই ছবিটাকে আবার একটু ডাউনলোড করি, তাহলে আরো বেটার হয়। অথবা আরো একটা ছবি ডাউনলোড করি, অন্য একটা ছবি, এই ছবিটা ডাউনলোড করি, রাইট ক্লিক করে জাস্ট সেভ। সেভের পরে আমার যে ফোল্ডারে ডাউনলোড করি সেই ফোল্ডারটা ধরিয়ে দেওয়া, সেভ। এখন আমি যদি এই অ্যারো বাটনে ক্লিক করি, এখানে দেখেন প্রথম আসছে ওপেন, তারপর অলওয়েজ ওপেন ফাইলস অফ দিস টাইপ, তারপর শো ইন ফোল্ডার। আমি যদি শো ইন ফোল্ডারে ক্লিক করি, তাহলে দেখেন আমার যে ফোল্ডারে ছবিটা ডাউনলোড হয়েছে ডেস্কটপের মধ্যে, এই যে ডেস্কটপের মধ্যে এটা চলে আসছে। এই যে দেখেন এই অ্যাড্রেস কোথায় আছে, দেখেন দিস পিসি লোকাল ডিস্ক ইউজার বিএসআর অন ড্রাইভ ডেস্কটপে আছে। এখন দেখেন সাকিব আল হাসানের দুইটা ছবি এখানে আছে। তো একটু শুভ আমাকে স্ক্রিন শেয়ার করে এটুকু দেখান। আর্লি করেন। দেখতে পাচ্ছেন? হুম, শুভ টাইপিং স্পিড তো অনেক ভালো। থ্যাংক ইউ স্যার। শো ইন ফোল্ডার, ওকে, হলো সম্ভব? জি স্যার। ওকে, ঠিক আছে, শেয়ারটা স্টপ করুন। ওকে, ডান। তাহলে আমরা কাজে যাই, আজকের মতন কাজ শুরু করি। তো আমাদের ক্লাসের সিলেবাস অনুযায়ী আজকের কাজ হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং এর কাজ। ওয়ার্ড প্রসেসিং মানে কি? আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং সম্বন্ধে কোনো ধারণা আছে? আখি বলেন তো, ওয়ার্ড প্রসেসিং কি?
লেখালেখি কাজ করা হয়। হুম, ওকে। জাস্ট এতটুকুই, ওয়ার্ড প্রসেসিং এতটুকুই যে যেই সফটওয়্যারের মাধ্যমে বা যেই সিস্টেম আমরা ব্যবহার করে বা যেই প্রোগ্রাম ব্যবহার করে আমরা কম্পিউটারের মধ্যে লেখালেখির কাজগুলো করব, সেটাই হচ্ছে মূলত ওয়ার্ড প্রসেসিং এর কাজ। তো ওয়ার্ড স্যার হ্যাঁ, শিওর। আমি স্যার কথাগুলো আসলে শুনতে পাইনি, একটু গেট খোলা লাগছিল তো, মানে একটু বাইরে গেছিলাম। আচ্ছা, যদি আরেকবার আমরা বলতেন। আমরা বললাম যে ওয়ার্ড প্রসেসিংটা আসলে কি। আমরা আজকে ওয়ার্ড প্রসেসিং এর কাজ শুরু করব। আমাদের বেসিক কম্পিউটারের যে মূল জিনিসটা সেটাই আজকে থেকে শুরু হবে। তো ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে যেই প্রোগ্রাম ব্যবহার করে বা কম্পিউটারের যেই ওয়ে ব্যবহার করে আমরা লেখালেখির কাজগুলো করব, সেটাই মূলত হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। তো ওয়ার্ড প্রসেসিং এর কাজটা আমরা বুঝতেই পারছি, লেখালেখির কাজ, হিসাব নিকাশের কাজ, এটুকুই। হ্যাঁ, তো আজকে আমরা সেটাই শুরু করব। এখন ওয়ার্ড প্রসেসিং এর জন্য আমরা সাধারণত সারা বিশ্ব, শুধু আমরা না, ভারতীয় উপমহাদেশ তো আছেই, ম্যাক্সিমাম দেশগুলো বিশ্বের, তো সারা বিশ্বই ধরি আমরা, সারা বিশ্বই মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারটা এটার উপর নির্ভরশীল, এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা। ঠিক আছে, মাইক্রোসফটের যে সফটওয়্যারটা। আর এর সাথে সাথে হচ্ছে এখন গুগলও মাইক্রোসফটের সাথে তাল মিলিয়ে গুগল ডক্স তৈরি করেছে, গুগল এক্সেল শিট, স্প্রেডশিট তৈরি করেছে। হ্যাঁ, গুগল শিট যেটা, তো একই কাজ মাইক্রোসফট এক্সেলেরও যা কাজ, মাইক্রোসফট অফিসের যে কাজ, গুগল শিট বা কিংবা গুগল ডক্সের অনেকটাই সেম কাজ, কিছুটা পার্থক্য আছে এই আর কি। তো আমরা মাইক্রোসফট অফিসটাই শিখব। এখন বিষয়টা হচ্ছে মাইক্রোসফট অফিসটা আমরা কিভাবে অন করব, সেদিন আমরা দেখেছিলাম। ওপেন করব আমরা কম্পিউটারে যে কোনো সফটওয়্যার, এই রিসিভ করে, আচ্ছা, আমরা হচ্ছে কম্পিউটারের যে কোনো সফটওয়্যার আমরা ওই এর আগে যে প্রসেসটা দেখেছিলাম সেই প্রসেস অনুযায়ী ওপেন করব। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করা, তারপর হচ্ছে আমরা যে সফটওয়্যারটাকে ওপেন করব সেই সফটওয়্যারটার খুঁজে বের করা, খুঁজে বের করে জাস্ট লেফট বাটন ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। এটা একটা প্রসেস। তো আমি কি করব, মাইক্রোসফট অফিসটা ওপেন করব। তো মাইক্রোসফট অফিস আমাকে খুঁজে বের করতে, যে মাইক্রোসফট অফিস, এখান থেকে আমরা বের করব হচ্ছে ওয়ার্ড। এই যে ওয়ার্ড, আমরা ওয়ার্ড ওপেন করলাম, এটা একটা প্রসেস। তারপরে হচ্ছে আমাদের যদি ওই সফটওয়্যারটা পিন করা থাকে তাহলে আমরা পিন করা সফটওয়্যারে ক্লিক করে ওপেন করতে পারি, এটা একটা প্রসেস। এছাড়াও আপনি ধরেন যে কাজটা করবেন সেটা তো অবশ্যই সেভ করে রাখবেন। এখন সেভ করার উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন তাহলে আপনি চাইলে যে ফোল্ডারের মধ্যে কাজটা করবেন অথবা যেখানে কাজটা করবেন সেই ফোল্ডারটা ওপেন করবেন। তাহলে ধরেন আমি হচ্ছে এই ভলিউমটাই করলাম, তারপরে আপনাদের যে ক্লাসের জন্য যে ফোল্ডারটা আছে, আজকে 4 নাম্বার ক্লাস নেবি, তাই না, ক্লাস 4, আমি এটার মধ্যে ওপেন করলাম। ওকে, এটার মধ্যে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা রাইট ক্লিক করে দেখেন এই যে রিফ্রেশের যে অপশনটা পাই, সেখানে ঠিক নিচে আসলে আমরা পাবো নিউ। ফাতেমা আখতার কে? আসসালামু আলাইকুম, কে সালমা আপু? সালমা আপু মোবাইল থেকে জয়েন করলে একটু মাইক্রোফোনটা ওপেন করে কথা বলেন। বলো জি। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, সালমা আপু না? আচ্ছা, আমরা ক্লাসের একটা পর্যায়ে চলে আসছি। আমরা হচ্ছে দেখাচ্ছি মাইক্রোসফট অফিসটা ওপেন করা, এটা হয়তো আপনি জানেন। আচ্ছা, স্যার সাথে হ্যাঁ শিওর, শুভ। ওয়ার্ডে ঢোকার পরে কি করব স্যার? মানে ওয়ার্ডে ক্লিক করার পরে তারপর কি করব? ওয়ার্ড ওপেন হওয়ার পরে? হ্যাঁ, সেই কাজগুলোই দেখাবো। ওকে, তাহলে আমরা যাই। এখন ধরেন আপনি যদি সেভ করার উদ্দেশ্যে মানে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনি যে ফোল্ডারটার মধ্যে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা যদি ওপেন করে রাইট ক্লিক করার পর আপনি যদি নিউতে আসেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে এই যে 3 নাম্বারটা বা 4 নাম্বারটা আপনাদের হয়তো ওখানে উপর নিচেও থাকতে পারে, অসুবিধা নেই। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন আমার এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই ভিউতে গিয়ে যদি এটাকে একটু লার্জ আইকনে ওপেন করি, এটা দেখেন। এখন একটা বিষয় আছে, একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের
প্রত্যেকটা ওয়ার্ড বা যে কোনো কিছু প্রত্যেকটা জিনিসেরই বা প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা লোগো থাকে, একটা ইন্টারফেস থাকে, হ্যাঁ, একটা আইকন থাকে। যেমন গুগল দেখেন, এইটা যে গুগল, এটা কিন্তু পাগলে দেখলেও মনে করবে এটা গুগল, তাই না? এটা কিন্তু গুগলের লোগো। তেমনিভাবে ধরেন আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটারও কিন্তু একটা লোগো আছে। তো আমি যদি আমার চ্যানেলটাকে একটু ওপেন করি, দেখেন, হ্যাঁ এটাই আমার চ্যানেল, যদিও ছোট দেখাচ্ছে, তারপর আমি দেখাচ্ছি এখানে আমার লোগোটা দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে কিভাবে শিখবো, আমার চ্যানেলের নাম হচ্ছে কিভাবে শিখবো। তাহলে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কিভাবে শিখবে, এটা একটা কোম্পানির লোগো। তেমনিভাবে যে কোনো কোম্পানির কিন্তু একটা লোগো আছে কিংবা তার পরিচয় আছে। যেমন আমরা যদি লাক্সের দিকে তাকাই, দেখেন লাক্সের দিকে তাকালে লাক্সের কিন্তু নিজস্ব একটা লোগো আছে। এই যে এটা কিন্তু জনম ধরে লাক্সের এই একই লোগো সে ব্যবহার করে আসতেছে। তেমনিভাবে মাইক্রোসফট ওয়ার্ডেরও একটা লোগো আছে, এই যে ডব্লিউটা, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের লোগোটা হচ্ছে এই ডব্লিউ। তবে ভার্সন অনুযায়ী এটার কিন্তু লোগোটা কিছুটা পরিবর্তন আসে, কিন্তু পরিবর্তন আসলেও একদম টোটালি পরিবর্তন হয়ে যায় না, জাস্ট কিছুটা পরিবর্তন থাকে। তাহলে এখন যদি আমি এমএস ওয়ার্ড আইকন লিখে সার্চ করি, ধরেন কত 3 তারপরে 7 তারপরে হচ্ছে 10 তারপরে কত, আমি এখন 13 ইউজ করতেছি, 16 তারপরে হচ্ছে 19 20। দেখেন আমি সবগুলো লিখে সার্চ করলাম, এখন দেখেন এগুলো কিন্তু সবই মাইক্রোসফট ওয়ার্ডের লোগো। তো এইটা ছিল হচ্ছে 2003 যেটা ভার্সনটা ছিল, সেটা অনেক আগের এই ভার্সনটা ছিল, হ্যাঁ। তারপরে এটা পরিবর্তন হয়ে দেখি উইন্ডোজ 7-এ যেটা ছিল, মাইক্রোসফট 7-এ 2007। আচ্ছা একটু দেখি, আমি সার্চ দিলাম 7 লিখে সার্চ করি, তাহলে 7 লিখে সার্চ করি, ওকে। দেখেন এইটা ছিল 7-এর, এই আইকনটা ছিল 7-এর। দেখেন প্রত্যেকটা আইকনের মধ্যেই কিন্তু ডব্লিউটা ছিল এবং অনেকটা একই ক্যাটাগরির ছিল। তারপরে হচ্ছে আমি যদি 10 লিখে সার্চ করি, দেখেন এটা হচ্ছে 10, এটা 13-এর লোগো, অনেক 13-র জন্য ব্যবহার হয়েছে। তারপর হচ্ছে 13, যদি 13 এবং 10 একই, অনেকটা কাছাকাছি, এটা হচ্ছে 13-র লোগো। আর এখন সবচেয়ে আপডেটেড যেটা, সেটা যদি 19 দিয়ে 19 20 21, দেখেন সেই লোগোটা কিন্তু এটা 19-এর লোগো হচ্ছে এটা। এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ভার্সনের মধ্যেই কিন্তু ডব্লিউটা বড় আকারে ছিল। এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন। এখন আমাদের তো আমরা প্রথম ক্লাস, এই ক্লাসটা আমরা কি এটা দেখছিলাম যে কোনটার কি ফরম্যাট নিয়ে কোন আলোচনা করেছিলাম ক্লাসে? স্যার আমি এটা পাই নাই, ফরম্যাট নিয়ে আলোচনা করলো। আচ্ছা ফার্স্ট ক্লাসে তাহলে ফরম্যাট নিয়ে আলোচনা করি, তাহলে একটু সবাই একটু দেখি। দেখেন প্রত্যেকটা ডকুমেন্টারি কিংবা প্রত্যেকটা ফাইলেরই একটা আলাদা আলাদা ফরম্যাট আছে। এখন সেক্ষেত্রে ধরেন হচ্ছে এই যে ফোল্ডারটা, আমি এইখানে কয়েকটা ফাইল বা ডকুমেন্ট নেই, ধরেন এটা হচ্ছে ওয়ার্ড লিখলাম, তারপরে হচ্ছে আপনার নিলাম হচ্ছে স্প্রেডশিট, হ্যাঁ, এক্সেল লিখে আমি সেভ দেই। তারপরে আমি নেই আপনার হচ্ছে পিপি, এটা নেই। তারপরে আমি আরো কিছু ডকুমেন্ট নেই, অ্যাক্সেস ডাটাবেস ডাটা। এখন দেখেন প্রত্যেকটাই কিন্তু মাইক্রোসফটের প্রোগ্রাম, হ্যাঁ, মাইক্রোসফটের সফটওয়্যার। এখন দেখেন যদি আমি, তবে অনেকের হচ্ছে এই যে দেখেন আমার প্রত্যেকটা লেখার পরে, মানে প্রত্যেকটা নামের পরে কিন্তু দেখেন ডটের পরে কিছু মানে শর্ট ফর্ম আছে, যেমন ACCDB, তারপর PPTX, তারপর DOCX, তারপর এক্সেল SX, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আর কেউ ক্লাসে নেই? আখি দেখতে পাচ্ছেন এগুলো? হেডফোন খুলে কথা বলেন। জি ভাই আছি তো। ক্লাসে একটু কথাবার্তা বলেন। যদি আপনার আশেপাশে সাউন্ড না হয় তাহলে আপনি মাইক্রোফোন ওপেন রাখতে পারেন। অনেক সাউন্ড, সেজন্য অফ করে রাখি। আচ্ছা, তো এখন আমি যেটা আসলে মূলত বোঝাতে চেয়েছিলাম, প্রত্যেকটা ফাইলের একটা আলাদা আলাদা ফরম্যাট আছে। তো এখন দেখেন
আমরা যখন যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, ওয়ার্ড প্রসেসিং এর শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব, তো মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট আপডেটেড এইটাকে আমরা ফরম্যাট বলবো। এই যে দেখেন ডটের পর docx, আমি এই ছবিটার নাম যদি রিনেম করি, যেমন পিকচার লিখি, পিক লিখলাম, এখন দেখেন পিকের পরে কিন্তু জেপিজি, হ্যাঁ জেপিজি হচ্ছে পিকচারের ফরম্যাট, পিপিটিএক্স হচ্ছে আপনার প্রেজেন্টেশনের যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করব পাওয়ার পয়েন্টের, সেটার আপনার হচ্ছে ফরম্যাট, আর ওয়ার্ডের ফরম্যাট হচ্ছে docx, এক্সেল এর ফরম্যাট হচ্ছে এক্সেল এসএক্স, এবং প্রত্যেকটার কিন্তু আইকন আলাদা। হ্যাঁ ওয়ার্ডের দেখেন, ওয়ার্ডের সবসময় ডব্লিউটা থাকবে, এক্সেল এর এক্সটা থাকবে, আর আপনার হচ্ছে পাওয়ার পয়েন্টের পি থাকবে, এরকম। আবার ডাটা পেজের জন্য ডাটাবেজের যেটা সেটা হচ্ছে এ থাকবে এরকম। আর পিকচারের ফরম্যাট হলো জেপিজি, আবার ভিডিওর ফরম্যাট হচ্ছে MP4, তারপর MKB, 3GP, এরকম অনেক ফরম্যাট পাবেন। হ্যাঁ তো মূলত আমাদের এটুকু বুঝলেই হবে যে মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাটটা হচ্ছে docx, ডক্স। হ্যাঁ তো আমরা যেখানে ছিলাম, তো আমি হচ্ছে এখানে একটা মাইক্রোসফটের ডকুমেন্ট নিলাম, সেটা কিভাবে নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি জাস্ট সিলেক্ট করে কম্পিউটারের এই কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করে ডিলিট করে দিলাম। আমি আরেকটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব এখানে, তো আমি রাইট ক্লিক করে জাস্ট হচ্ছে নিউতে গিয়ে আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমি ক্লাস 4 লিখে সেভ দিলাম, ক্লাস 4 লিখে যদি আমি এন্টার প্রেস করি, দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটাই আমি ওপেন করি, এটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন এটা ছোট আছে, আমি একটু জুম করে নিলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এখন দেখেন এই যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি এখন, এটাই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইন্টারফেস, এটাই চেহারা মাইক্রোসফট ওয়ার্ডের। তো আপনি যদি সেভ না করে যদি সরাসরি এই ওয়ার্ডটা ওপেন করেন, জাস্ট আমি ওয়ার্ডে ক্লিক করব, দেখেন ওয়ার্ডে ক্লিক করলে যারা 10 এর নিচের ভার্সনগুলো ইউজ করতেছেন বা করবেন, তাদের কাছে এই ইন্টারফেসটা আসবে না। যারা 10 থেকে আপডেটেড ভার্সনগুলো ইউজ করবেন তাদের কাছে এই ফরম্যাটটা, এই ইন্টারফেসটা আসবে। এখন এই ইন্টারফেসটা আসার মূলত কারণ হচ্ছে এটা একটু আপডেটেড, তো এখানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি ফ্রি কিছু টেমপ্লেট দেওয়া আছে। যেমন দেখেন আমরা যদি হচ্ছে সিভি তৈরি করতে যাই, তাহলে সিভির মধ্যে কি কি থাকতে পারে এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে সেটা খুব সহজ করে দিয়েছে। এখানে দেখেন একটা কভার লেটার আছে, এটাকে যদি ক্লিক করে ক্রিয়েট করি, তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে পরিবর্তন করে দিলেই, এই ছবিটা চেঞ্জ করে দিলেই আপনার একটা নিজস্ব একটা সিভি হয়ে যাবে। তো এটা আমরা করতে পারি, আমরা ওইটার কাজ আজকে করব না, আমরা অন্য কাজ করব। তো এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, ওয়ার্ডটা ওপেন করার পরে এখানে দেখেন আমি যদি বাম দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি, বাম দিকে আমাদের যেটা আছে, বাম দিকে দেখেন আমি কম্পিউটারে রিসেন্ট যে ওয়ার্ডের কাজগুলো করব সেই কাজগুলোর হিস্ট্রি এখানে পাওয়া যাবে। দেখেন আমি সর্বশেষ কাজ করেছিলাম ক্লাস 4, এই যে একটু আগে ক্লাস 4 যেটা আমি ওপেন করেছিলাম, একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম সেটা। তার আগে আমি কাজ করেছিলাম অ্যারাবিক নামের কোনো একটা কাজ করেছিলাম, তারপরে অ্যাড্রেস নামের একটা কাজ করেছিলাম, তারপরে যে ক্লাস 1 অ্যানুয়াল কাজ করেছিলাম, রুটিন, এরকম কিছু কাজ আমি করেছিলাম যেটা এখানে আছে। তো এরকম হচ্ছে আপনি লাস্ট যে কাজগুলো করবেন সেভ করা কাজ, সেই কাজগুলো আপনি এখানে দেখতে পারবেন বাম পাশে। আর নিচে একটা অপশন আছে ওপেন আদার ডকুমেন্ট, এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে এটাতে ক্লিক করার পরে এটা হচ্ছে এখানেও আপনি কিছু অপশন পাবেন। সেই অপশনগুলো নিয়ে আসলে এই মুহূর্তে কথা বললে আপনাদের মাথায় কিছু ঢুকবে না, তো যেহেতু আপনারা নতুন, তো আমরা কি করব, এটাকে ওপেন করে আমরা এখান থেকে ব্ল্যাঙ্কস ডকুমেন্ট নামের যে ডকুমেন্ট আছে ব্ল্যাঙ্ক, আমরা সেখান থেকে জাস্ট একটা খালি ডকুমেন্ট নিব। ওকে, আমরা একটা খালি ডকুমেন্ট নিলাম। খালি ডকুমেন্ট নেওয়ার পরে এখন দেখেন এটাই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। এখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আসলে কি করব আমি, হ্যাঁ, আর এখানে কিভাবে কাজ করব সেটা নিয়ে আমার মূলত আলোচনা। এখন দেখেন এখানে কিছু জিনিস আপনি দেখতে পাচ্ছেন, আমি একদম উপর থেকে একটা একটা করে বলে আসার চেষ্টা করব এবং প্রত্যেকটার পরিচয় দেওয়ারও চেষ্টা করব। আমরা যদি একদম উপরের দিকে তাকাই, একদম উপরে,
দেখেন এইখানে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড একটা হাইপেন দিয়ে ওয়ার্ড লেখা আছে। এইটা আসলে মূলত কি? এইটাকে আমরা বলবো হচ্ছে টাইটেল বার। এটার নাম কি? সবাই একটু কাইন্ডলি খাতার মধ্যে লিখে নেন। সবার উপরে যে এখানে নাম লেখা থাকে ডকুমেন্টের, সেটার নাম হচ্ছে টাইটেল বার। বুঝতে পারছি? টাইটেল বারের কাজ কি এখন? টাইটেল বারের কাজ হচ্ছে আপনি এই ডকুমেন্টটাকে যখন সেভ করবেন, সেই সেভকৃত ডকুমেন্টের যে নামটা থাকবে সেটা আমরা এই টাইটেল বারের মধ্যে দেখতে পাবো। এখন কি আদৌ আমরা দেখতে পাবো নাকি রবি ভাই মিথ্যা বলতেছে? একটু দেখি। তাহলে আমি কি করবো, আমি জাস্ট একটা এর আগে যে কাজ করছি ক্লাস 4টা আমি সেটাকে ওপেন করলাম। এবার দেখেন এর আগে আমার ওই ডকুমেন্টের মধ্যে নাম ছিল কি নাম ছিল? ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড। আর এখন যদি আমি ক্লাস 4টাকে ওপেন করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? ক্লাস ডক্স ক্লাস 4.docx। হ্যাঁ, docx হচ্ছে আপনার কি বলে, docx হচ্ছে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাট, আর ক্লাস 4 হচ্ছে আমি যে ডকুমেন্টে কাজ করতেছি সেই ডকুমেন্টের নাম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের টাইটেল বার। সবাই একটু খাতায় লিখে নেন, এগুলো কিন্তু জানা দরকার। এবং যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে পরীক্ষা দিবেন তখন কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, তাহলে এইটার নাম হচ্ছে টাইটেল বার, TITLEBAR। আমার হাতের লেখা খারাপ, কেউ হাসবেন না। এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এইখানে কিছু লেখা আছে, ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, এরকম কিছু লেখা আছে। তারপর তার মধ্যে আবার কোনো কিছু লেখা, অনেক কিছু লেখা আছে। এই টোটাল লেখাটাকে আমরা বলবো হচ্ছে রিবন বার। কি বলবো বলেন তো? রিবন্ডার। রিবন বার, রিবন RIBBON, রিবন BAR, রিবন বার। এই রিবন বারের মধ্যে থেকে হচ্ছে আমরা আমাদের যে লেখালেখির কাজগুলো করব সেটাকে কন্ট্রোল করব এই জায়গাগুলো থেকে। হ্যাঁ, তো এটা হচ্ছে রিবন বার। আর এটুকু লিখছেন সবাই? রিবন বার লেখা হয়েছে? একটু কথা বলেন সবাই। আচ্ছা, ঠিক আছে। রিবন বারের কাজ শেষ। এখন অনেকে যারা হচ্ছে একেবারে নতুন ওপেন করছেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে হচ্ছে ইনস্টল করেছেন, তাদের কাছে হয়তো বা এই জায়গাটা নাও থাকতে পারে। এই যে এখানে ফিতার মতন কিছু একটা দেখা যায়, আমরা যখন মেজারমেন্ট ফিতা ব্যবহার করি তখন দেখবেন এরকম 1 2 3 ইঞ্চি আছে। এইটা হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে। এটাকে আমরা বলবো হচ্ছে রুলার। রুলার বানানটা একটু দেখি, আমার এক্স্যাক্টলি মনে নেই। এটা বুঝতে পারছেন? রুলার, RULAR। হ্যাঁ, রুলার। তাহলে এটার নাম হচ্ছে রুলার। হ্যাঁ, রুলারের কাজ কি দেখেন? রুলারের কাজ হচ্ছে আমাদের যে ডকুমেন্টটা আমরা কাজ করব সেটার এখান থেকে মাপঝোপ করতে পারবো এটা দিয়ে। এখন দেখেন রুলার দুই ভাবে আছে, একটা হরিজন্টাল ভার্টিক্যাল। হ্যাঁ, অর্থাৎ আড়াআড়ি এবং লম্বালম্বি, যেটা দুইটাই আছে। হ্যাঁ, আড়াআড়িও আছে, লম্বালম্বিও আছে, এই দুইটা রুলার আছে। এখান থেকে আপনি আপনার মতন করে সাইজ, আমরা যখন ডকুমেন্টগুলো লিখবো সেই ডকুমেন্টের সাইজগুলোকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো অথবা দেখতে পারবো কতটুকু আছে। এটার নাম হচ্ছে রুলার। আর এই যে দেখেন এইখানে আমরা পৃষ্ঠার মতন একটা কাগজের মতন কোনো কিছু একটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আমাদের মূলত কাজগুলো হচ্ছে এই ওয়ার্কিং এরিয়ায় করব। এটা নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ওকে, এই কাজ, এটার নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া। তারপরে এরপরে যদি একটু নিচের দিকে আসি আমরা, দেখেন নিচের দিকে এই জায়গাটা, এখানে দেখেন কিছু লেখা দেখতে পারবেন আপনি, যেমন পেজ 1 of 1, 0 ওয়ার্ডস, ইংলিশ, ইউনাইটেড স্টেট। এইটাকে আমরা বলবো আপনার স্ট্যাটাস বার। হ্যাঁ, এটার নাম কি বলবো আমরা? স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের কাজ হচ্ছে আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করব সেই ডকুমেন্টের
টোটাল স্ট্যাটাসটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে পাবো। এটাকে নাম বলবো আমরা স্ট্যাটাস বার। ওকে, এটা নাম স্ট্যাটাস বার। আর তারপরে যদি আমরা এরপর একটু ডান দিকে খেয়াল করি, ডান দিকে হয়তো আপনি অনেক কিছু পাবেন। এখানে দেখেন ডান দিকে আপনি এই জায়গায় আমি যদি একটু এটাকে সরাই নেওয়ার চেষ্টা করি, দেখি তো সরে কিনা। এখানে দেখেন এখানে ভিউ নামে কিছু অপশন আছে। এই ভিউগুলোর কাজ কি দেখেন, আমাদের ফার্স্ট যে ভিউটা আছে সেটা হচ্ছে রিড মোড। রিড মোডের কাজ হচ্ছে শুধুমাত্র এই ডকুমেন্টটাকে রিড করার জন্য, এটা আমরা এডিট করতে পারবো না। যখন আমরা রিড মোডে নিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব, তখন আমরা আমাদের ডকুমেন্টটাকে পড়তেই পারবো শুধু, আর কোনো লিখতে পারবো না। আমি যদি আমার এর আগে কাজ করা কোনো ডকুমেন্ট ওপেন করি, যেমন ক্লাস 1 অ্যানুয়াল নাই এখানে, হাট্টা মাদ্রাসা নিয়ে, আচ্ছা আমি দেখি একটা ক্লাস, ওকে দেখেন এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এখন আমি যদি রিড মোডে রেখে এটাকে ওপেন করি, আমরা শুধুমাত্র এটাকে পড়তে পারবো, এটা কিন্তু আমরা কোথাও চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এখানে রেখে আমার কিবোর্ড বাটন প্রেস করতেছি কিন্তু কোনো কিছু লিখতে পাচ্ছি না। তো এটা দিয়ে শুধুমাত্র আমরা আমাদের ডকুমেন্টটাকে শুধু পড়তে পারবো। এখন এটাতে যদি অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পৃষ্ঠা থাকে, তাহলে আমরা এই যে দুই পাশে অ্যারো বাটন আছে, সেই অ্যারো বাটন প্রেস করে করে আমরা পৃষ্ঠা চেঞ্জ করতে পারবো। তারপরে যেটা আছে প্রিন্ট লেআউট, প্রিন্ট লেআউটে ক্লিক করলে দেখেন আমি কিন্তু এখন চাইলেই এটাকে ডিলিট করতে পারতেছি, আবার দেখেন কিন্তু কিছু লিখতেও পারতেছি। আমি এটা আগের জায়গায় নিলাম, এটা হচ্ছে। আর তারপরে দেখেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা হচ্ছে ওয়েবসাইটের মতন অনেক বড় আকারে থাকবে, এটা কোনো পৃষ্ঠা হিসাব থাকবে না, ওর ইচ্ছা মতন করে এভাবে থাকবে। তো আমরা সবসময় যখন কাজ করব প্রিন্ট লেআউটে রেখে কাজ করব। আর নর্মালি যখন আমরা কম্পিউটারে কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি সেটা প্রিন্ট লেআউটেই থাকে। আর এর বাম দিকে যদি একটু তাকাই আমরা, এখানে দেখেন এই জুম নামের একটা অপশন আসছে, এটা দিয়ে আমরা পৃষ্ঠাটাকে জুম এবং জুম আউট করতে পারি। যখন জুম আউট যখন করছি তখন এটা খুব ছোট হয়ে গেছে, আর আমরা চাইলে এটাকে আর একটু জুম ইন করে নিতে পারি আমাদের পছন্দ, মানে যতটুকু লাগবে ততটুকু আমরা এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারি। ও সর্বোচ্চ 500% পর্যন্ত জুম হবে এবং সর্বনিম্ন 10% পর্যন্ত জুম আউট হবে। ওকে, তাহলে আমরা আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা জুম করে রাখতে পারি এখানে। তো আমি ধরেন 100% রাখলাম, এটা হচ্ছে 100%। এই হচ্ছিল মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস, ফার্স্ট যে ইন্টারফেসটা আছে সেটার পরিচয়। আর এইখানে আমাদের একটা কিছু একটা আছে, দেখেন এটা হচ্ছে স্ক্রল বার বলবো এটাকে আমরা, এটা ধরে টান দিয়ে আমরা উপর নিচে যেতে পারি। আর আমরা যদি অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করি, মানে অনেকগুলো পেজ নিয়ে কাজ করি, তখন অনেকগুলো পেজ নিয়ে কাজ করলে দেখা গেছে আমাদের উপর নিচে যাওয়া লাগতে পারে। ধরেন আমি কিছু টেক্সট কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে কিছু টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে টেক্সটগুলো দেখেন, আমি যখন টেক্সটগুলো বসিয়েছি এই জায়গায় কিন্তু অনেকগুলো দুইটা পৃষ্ঠা হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমরা এই যে স্ট্যাটাস বার নিয়ে কথা বলতেছিলাম, এখন স্ট্যাটাস বারের কাজটা কি দেখেন, আমি যে ডকুমেন্টটা লিখব, যে ডকুমেন্টটা ক্রিয়েট করব, সেই ডকুমেন্টের মধ্যে কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, সেটা কিন্তু এই স্ট্যাটাস বার আমরা দেখতে পারবো। দেখেন যখন আমি পেজের দিকে তাকাই, পেজ নাম্বার এখানে দেখেন পেজ 1 of 2, অর্থাৎ দুইটা পেজের মধ্যে আমি যেখানে আছি সেই পেজটার নাম্বার, সেই পেজটার সংখ্যা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, তাহলে আমি দুইটা পেজের মধ্যে 1 নাম্বার পেজের মধ্যে আছি, এটা হচ্ছে 1 of 2। এরকম যদি এখানে 500 পেজ থাকতো, 500 পেজ থাকলে আমি যেখানে থাকতাম সেটা হতো পেজ ড্যাশ, আর যেহেতু 500 পেজ তাহলে অফ 500। হ্যাঁ,
তাহলে ধরুন আমি 50 নম্বর পেজে আছি, তাহলে এরকম লেখা আসতো পেজ 50 অফ 500, অর্থাৎ 500 পেজের মধ্যে আমি 50 নম্বর পেজে আছি। তারপরে দেখেন ওয়ার্ডস, আপনি এই ডকুমেন্টের মধ্যে কতগুলো ওয়ার্ড লিখছেন সেটা কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড কাউন্ট করে বলে দিতে পারবে যে কতগুলো ওয়ার্ড লিখছেন। এখন প্রশ্ন করতে পারেন তাহলে ও কিভাবে এই ওয়ার্ডটা কাউন্ট করবে? আমি তো সবসময় ইংরেজিতে লিখবো না, বাংলায় তো লিখবো, তাহলে ও কাউন্ট করবে কিভাবে? সেটার উত্তর হচ্ছে, আমরা যখন লিখতে থাকি, লিখতে লিখতে যেই জায়গাটা আমরা স্পেস দিই, একটা ফাঁকা জায়গা দেই, সেখান ওই জায়গাটাকেই ও একটা ওয়ার্ড কাউন্ট করে। সেটা যদি একটা অক্ষরও হয় সেটাকে একটা ওয়ার্ড ধরবে, আর যদি 5টা অক্ষরের সমন্বয়ে একটা ওয়ার্ড হয় সেটাকেও ওয়ার্ড ধরবে। তাহলে দেখেন হোয়াট, এরপরে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার কারণে এই ওয়ার্ডটাকে মানে হোয়াটটাকে সে একটা ওয়ার্ড ধরছে। তারপর দেখেন ইজের পরে আরেকটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা দেওয়ার কারণে ও ইজটাকে একটা ওয়ার্ড ধরছে। এইভাবে ও কি করবে, আপনার হচ্ছে কতগুলো ওয়ার্ড আছে সেটাকে ও কাউন্ট করতে পারে। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডসের কাজ। এখন আপনি যদি কোনো ওয়ার্ডকে সিলেক্ট করেন, তাহলে দেখেন আপনি 522টা ওয়ার্ডের মধ্য থেকে 20টা ওয়ার্ড এখানে দেখেন সিলেক্ট করছেন, এটা কিন্তু বলে দিচ্ছে আপনি কয়টা ওয়ার্ড সিলেক্ট করেছেন। তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা এখন কি ল্যাঙ্গুয়েজের উপরে আছে, এটা আসলে অপশনাল বিষয়, এটা খুব দরকার নেই। ও এখন এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড কিংডম ভাষায় আমাদের কাছে শো করছে। এটা ছিল মোটামুটি ইন্টারফেসের কাজ। এটুকু আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ আচ্ছা, জি স্যার। আগামী ক্লাসে কিন্তু প্রত্যেকটা মানে কার কি নাম সবগুলো কিন্তু বলতে হবে। হ্যাঁ, যাই হোক আমরা হচ্ছে ইয়াতে যাই। এখন দেখেন আজকের যেহেতু একেবারে ইন্টারফেসের মানে ইন্ট্রোডাকশন, মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কি এক্স্যাক্টলি সেটারই কাজ। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফাইল মেনুটা দেখাবো। এই যে দেখেন, ও আরেকটা বিষয়, আপনি দেখেন উপরে যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্যাব, পেজ লেআউট, প্রিফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস, এরকম কিছু দেখতে পাচ্ছেন। এইগুলোকে আমরা বলবো হচ্ছে কি বলবো, আমরা হচ্ছে মেনু বলবো, মেনু বলতে পারি অথবা ট্যাব বলতে পারি। যেমন হোম ট্যাব, হোম মেনু, ফাইল ট্যাব, ইনসার্ট মেনু, ইনসার্ট ট্যাব, এভাবে বলতে পারি। হ্যাঁ, তো আমরা যদি বলি হোম মেনুতে যান, আপনি হোমে চলে যেতে পারবেন। আমি যদি হোম ট্যাবে যেতে বলি, একই জায়গায় যাবেন, দুইটা একই জিনিস। আপনার যেটা সুবিধা সেইটাই আপনি এটাকে উল্লেখ মানে ওই ল্যাঙ্গুয়েজে আপনি ওটাকে ডাকতে মানে করতে পারেন, কল করতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে ফাইল মেনুটা দেখাবো। ফাইল মেনুতে ক্লিক করলে পরে দেখেন যাদের মাইক্রোসফট ওয়ার্ডের 7 ভার্সন বা তার চেয়ে নিচের ভার্সন, তার চেয়ে নিচের বা নিচের ভার্সনটা আসলে এই যুগে কেউ চালায় না, সর্বনিম্ন 7ই চালায়, এবং 10, 13, 16 এটা সবচেয়ে বেশি এখন বাংলাদেশে ব্যবহার হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আর হয়তো এর আগের ভার্সনগুলো দেখতে পারবেন যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে যান, বিশেষ করে 10 নাম্বার 1 নাম্বার, তখন ওদের কাছে দেখবেন যে সেই এক্সপি আমলের মাইক্রোসফট ওয়ার্ড ওরা ব্যবহার করে। জানি না আসলে ওরা অ্যাকচুয়ালি ওটা দিয়ে কীভাবে কাজ করে, আমি পারবো না। তো দেখেন আমরা যখন ফাইল মেনুতে ক্লিক করলাম, ও আচ্ছা তার আগে আরেকটা বিষয় রয়ে গেছে। এই যে দেখেন উপরে আমরা যদি এই বাম পাশের দিকে তাকাই, দেখেন বাম পাশের দিকে যদি তাকাই, এখানে দেখা যাবে না। আচ্ছা, বাম পাশে দেখেন এই যে উপরে কয়েকটা আইকন আপনি দেখতে পারবেন, এটাকে আমরা বলবো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি? কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে আমরা যে ডকুমেন্টটা কাজ করতেছি, এই ডকুমেন্টটা ক্রিয়েট করতে গেলে, আচ্ছা 1 মিনিট, এই ডকুমেন্টটা ক্রিয়েট করতে গেলে আমাদের কিছু টুলসের কাজ খুব ফ্রিকুয়েন্টলি বারবার ইউজ করতে হবে। হ্যাঁ, বারবার সেটা কাজ করতে হবে। তো সেজন্য এইখানে কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা অপশন আছে, যেটার মধ্যে আমাদের যেই টুলগুলো সবচেয়ে বেশি ব্যবহার হবে সেই টুলগুলোকে আমরা এখানে শর্টকাট করে রাখতে পারি। তো আমরা চাইলেই জাস্ট মাউসটাকে এখানে ধরে একটা ক্লিক করে সেই কাজটা করতে পারি। ধরেন
আমি কাজ করব হচ্ছে যেমন ভিউ থেকে আমার ব্যক্তিগতভাবে অনেক সময় দেখা যাচ্ছে মাল্টিপল পেজেস, এই জিনিসটা আমার খুব বেশি দরকার হয় অনেক সময় কাজ করতে গেলে। যখন আমি অনেকগুলো পেজ নিয়ে কাজ করি তখন এখন কিন্তু এই যে দেখেন একটা পেজ এখানে শো করতেছে, তো আমি এখানে অনেকগুলো পেজ নিই। দেখেন এখানে আমি কয়টা পেজ নিলাম, 11টা পেজ নিলাম। আমি শর্টকাটে নিয়েছি, এটা আপনারা পরে করতে পারবেন। আমি 11টা পেজ নিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে যদি জুম আউট করি তাহলে এইভাবে না, আমি চাচ্ছি যে আমার এই যে ডানে বামে যে জায়গাগুলো আছে সেটা আমি এইভাবেই কাজ করি, আমি ব্যক্তিগতভাবে এইভাবে কাজ করতে পছন্দ করি। তাহলে এটাকে যদি আমি এই যে দেখেন এখানে রাইট ক্লিক করলে আমি যদি বলি যে কাস্টমাইজ ওই যে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, দেখেন এখানে কিন্তু আমার এই যে মাল্টিপল পেজেসটা এখানে চলে আসছে। এখন যদি এখানে আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু পেজগুলো এই যে ডানে বামে সুন্দর করে সাজাই দিছে। এটা আমার মাঝে মধ্যে দরকার হয়। নর্মালি আমাদের থাকে কি ধরেন এইভাবে থাকে, হ্যাঁ একটা পেজ, তো আমি এই মাল্টিপল পেজেসটা আমার দরকার হয়, এই জন্য হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে রাখি। জাস্ট হচ্ছে ক্লিক করে আমার দেখেন একটা ক্লিক করলে আমার পেজগুলো সুন্দর গুছিয়ে এভাবে চলে আসে, এটা আমার কাজ করতে সুবিধা হয় এভাবে। তো এইভাবে আপনার যেই টুলগুলো খুব বেশি দরকার হবে তাহলে ওই টুলগুলোকে আপনি এখানে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিয়ে আসতে পারেন এবং আপনার ইচ্ছে মতন যখন যেভাবে দরকার সেভাবে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। বুঝতে পেরেছি? জি স্যার। আর কেউ বুঝেন নাই? লামিয়া আক্তার, লামিয়া আক্তার বুঝছেন? আয়েশা আক্তার, আপনি তো কোনো কথাই বলেন না ক্লাসে। জি ভাইয়া। ক্লাসে কথা বলেন না কেন, ভয় পান? না ভয় পাইনি, দেখতেছি আর কি। ধরেন আপনি যদি একটা মোবাইল চালান, হ্যাঁ সেই মোবাইলটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, হ্যাঁ যে আপনার ইউজার ফ্রেন্ডলি বলতে ধরেন একটা বাটনের সমস্যা, হ্যাঁ আপনার কল মানে আমরা যেটাতে কাটি সেই বাটনটা সমস্যা, এখন আপনি কল দিলেন কাটতে পারতেছেন না, আপনার কাছে খুব বিরক্ত লাগবে না? হ্যাঁ লাগবে তো। আচ্ছা, তেমনি ভাবে যে কোনো ক্লাস, স্পেশালি হচ্ছে যে টেকনিক্যাল লাইনের যে ক্লাসগুলো মানে কম্পিউটার সেকশনের যে ক্লাসগুলো, এনি টাইপ অফ ক্লাস, সেটা গ্রাফিক্স হোক, এই বেসিক কম্পিউটার হোক, কিংবা হচ্ছে ওয়েবের কাজ হোক, এনি টাইপ অফ ক্লাস, হ্যাঁ সেই ক্লাসগুলো যদি ফ্রেন্ডলি না হয়, হ্যাঁ তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনি যদি আপনার ট্রেনারকে খুব ভয় করেন, কথা না বলেন, শিখতে পারবেন না। প্রচুর কথা বলতে হবে এবং প্রচুর কোশ্চেন করতে হবে। আজকে এখানে নাজমা অসুস্থ, নাজমা ক্লাসে আসে, নাজমা ক্লাসে আসলে কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন করতে, আপনারা কেউ কোশ্চেন করেননি। কোশ্চেন করবেন, হ্যাঁ কোশ্চেন করলে আমি সবসময় বলি কোশ্চেন করবেন, কোশ্চেন করার পরে যদি ওই জিনিসটা আমি না জেনে থাকি তাহলে আপনাদের কারণে আমার শেখা হবে। বুঝতে পারছেন? কোশ্চেন হ্যাঁ করবেন। চেষ্টা করব। আখি খান কোশ্চেন করার অনেক বেশি। শুভ শুধু চুপ করে ক্লাস দেখে শেষ, মানে আমার দায়িত্ব ক্লাস করা শেষ আমি চলে গেলাম, এটা না, ক্লাসে কোশ্চেন করব। কথা তো বলি স্যার। কথা বলবা। তারপর হচ্ছে আমাদের সালমা আপু তো হচ্ছে অমাবস্যার চাঁদ, মাঝে মধ্যে আসেন মাঝে মধ্যে আসেন না। সালমা আপু রেগুলার একটু থাকেন, কোশ্চেন টোশ্চেন করেন। সালমা আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলতে হবে। সালমা আপু আমার হারাই গেছে। আচ্ছা যাই হোক, সবাই একটু কোশ্চেন করার চেষ্টা করেন, কথা বলার চেষ্টা করেন। যদি আপনি ধরেন এই আমরা যতটুকু শিখছি এর বাইরেও যদি আপনার কোথাও সমস্যা হয়, আপনি বাসায় কম্পিউটার ইউজ করতেছেন, কোনো একটা কাজ করতেছেন, কোথাও একটা ঝামেলা হয়েছে, কিংবা হচ্ছে এটা কেন হলো এরকম একটা কোশ্চেন মাথার মধ্যে আসছে, কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালমা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, কোনো কোশ্চেন আছে? না নেই। আচ্ছা, আমি এখন থেকে হচ্ছে ডায়েরি নিয়ে বসবো, আমার ক্লাসের মধ্যে যে সবচেয়ে বেশি কোশ্চেন করবে তার জন্য গিফট থাকবে। ওকে, তাহলে তাই স্যার আপনি এত দয়ালু?
দয়ালু মানে আমি জাস্ট আমার স্টুডেন্টরা কোশ্চেন করতে সে খুশি হয়ে আমি দিবে, এখানে দয়ালুর কিছু নেই। ওকে, তাহলে সামনের দিকে আগাই। এটা ছিল হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর একটু যদি ডান দিকে যাই, ডান দিকের একটু জিনিসটা দেখানো উচিত। ডান দিকের জিনিসটা আমি দেখিয়েছিলাম, তারপরে দেখেন আমরা যদি দেখাতে চাই, এখানে ফার্স্ট অফ অল যেটা আছে একটা কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক দিয়ে আসলে কি বুঝি বলেন তো, আকি খানম বলেন, কোশ্চেন মার্ক দিয়ে কি বুঝেন? প্রশ্ন করা, তাছাড়া আর কি। হুম, কিন্তু এখানে কি বোঝাইছে সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, এক মিনিট, একটা ফোন আসছে, আমি জাস্ট ওনাকে বলে দিবেন ক্লাস আছে। স্যার আসসালামু আলাইকুম। ফোনটা দেখছি স্যার, ধরতে পারি নাই, আমি একটা ক্লাসে আছি স্যার। আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিই, আমাকে ব্যস্ত থাকে তো এই রাতে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওকে, দেখেন কোশ্চেন মানেই হচ্ছে প্রশ্ন করা। আর প্রশ্ন করা কি, জানার ইচ্ছা, সেটা হলো জিজ্ঞাসা। এটা জিজ্ঞাসা চিহ্ন। এই চিহ্নটা দ্বারা আমরা কি করব, এই চিহ্নটা দ্বারা মাইক্রোসফট ওয়ার্ড আমাদেরকে বলতেছে যে তোমার কোনো কিছু জানার আছে কিনা আমার কাছে। এটা দ্বারা দেখেন এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনার যদি কম্পিউটারে নেট থাকে, ইন্টারনেট থাকে, তাহলে দেখেন কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হওয়ার পরে সাধারণত আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যে প্রবলেমগুলোতে পড়ি, সেই প্রবলেমগুলো নিয়ে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। অথবা আপনি চাইলে এইখানে সার্চ করে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড এনি টাইপ অফ কোশ্চেন করতে পারেন, তখন ও কিন্তু অটোমেটিক এখানে আনসার করে দিবে। যেমন এইখানে কিছু টপ হেল্পস টপিকস, এখানে কিছু রেটিং আছে। ধরেন হচ্ছে লাস্ট মান্থে সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো হচ্ছে ওকে জিজ্ঞেস করা হচ্ছে, সেই কোশ্চেনগুলো এখানে টপ হেল্প টপিক্সে থাকে। এছাড়াও সবচেয়ে বেশি যে জিনিসগুলো মানুষ জানতে চায় সেটা এখানে থাকে। ধরেন আমি ইনসার্ট ওয়ার্ড লিখে এখানে ক্লিক করলাম, লিখলাম না, জাস্ট ক্লিক করলাম। এখন ইনসার্ট ওয়ার্ডটা আপনি কিভাবে নিয়ে আসবেন, দেখেন ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ক্লিক ইনসার্ট। ওকে, আপনাকে হচ্ছে হয়তো ওয়েবের কোনো একটা জায়গায় নিয়ে যাবে, ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখানে দেখেন এই যে ও কিন্তু একটা একটা ছবি দিয়েও আপনাকে বলে দিবে আপনি কিভাবে কাজ করবেন। ভিডিও আছে, সেই ভিডিও দিয়ে আপনাকে ও দেখাই দিবে আপনি কিভাবে কাজ করবেন। দেখেন আমি একটু টেনে দিলাম, সরি দিস ভিডিও ক্যান নট বি প্লেড। কেন? আচ্ছা আমি রিলোড দিব, অসুবিধা নেই। দেখেন, Use word art to add fun effects to your words and make them stand out. Choose where you want your text, and then select Insert Word Art. Choose a style, maybe something a little darker. Now type your text. এটুকু বুঝছি আমরা। তাহলে আপনার যেটা করতে হবে, এই কোশ্চেন মার্ক হচ্ছে, দেখেন এটার নামই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হেল্প, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে হেল্প সেন্টার, এটা হচ্ছে হেল্প সেন্টার। এখানে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড এনি টাইপ অফ কোশ্চেন আপনি করতে পারবেন, ও আনসার করে দিবে। এটার শর্টকাট হচ্ছে আপনার কম্পিউটারের কিবোর্ডের মধ্যে F1 নামের যে অপশন ফাইলটা, সরি F1 নামের যে আপনার কিটা আছে, বাটনটা আছে, ওইখানে ক্লিক করলে সরাসরি আপনি হেল্প সেন্টার নিয়ে যাবে। ওকে, তারপরে আছে কি দেখেন, এরপরে যেটা আছে দেখেন শুধু একটা তীর চিহ্ন উপরের দিকে। এখন এইটাতে যদি ক্লিক করেন, দেখেন এইখানে হচ্ছে তিনটা অপশন। এটা কিসের রিলেটেড? এই যে আমাদের রিবন বারটা ছিল, এই রিবন বারটাকে আমরা কি শো রাখবো নাকি হাইড করে রাখবো, এইটাই মূলত এটার কাজ। তো এখানে যদি আমি ক্লিক করি, প্রথমত আছে কি দেখেন অটো হাইড রিবন। অটো হাইড রিবন যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু রিবনটা চলে গেছে। এখন যদি এইখানে আমি আবার ক্লিক করি, তাহলে দেখেন শো ট্যাবস। আমি ট্যাবস যখন শো ট্যাবস দিব, আমার কিন্তু শুধু ট্যাবগুলো শো করতেছে। দেখেন, বুঝতে পারছি? দেখেন বুঝতে পারছেন এটুকু? স্যার আরেকবার একটু দিলে ভালো হতো। হ্যাঁ, আবার দেখাচ্ছি, আমি একটু খুব আর্লি চলে গেছিলাম হয়তো। তাহলে দেখেন এই জায়গাটা আমি আগে যেমন ছিল সেভাবে নিয়ে আসি। এই তো এটা হচ্ছে আমাদের একদম জেনারেল যে লুকিংটা। হ্যাঁ, জেনারেল লুকটাই হচ্ছে এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের। এখন আপনি চাচ্ছেন, আপনি একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনার এই ডিসপ্লেতে জায়গাটা আর একটু বেশি দরকার। এটা যদি আপনি চান, তাহলে কি করবেন, আপনার এই যে রিবনটা, এই রিবনটাকে আপনি হাইড করে রাখবেন। তাহলে কিভাবে করবেন সেটা, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে অটো হাইড রিবন এটা করতে পারেন।
এটা করার পরে এটা অটো হাইড রিবনের মধ্যে দেখেন আপনি যখন ওয়ার্কিং প্লেসে ক্লিক করবেন তখন আপনার হাইডটা রিবনটা হাইড হয়ে যাবে। এরপর যখন আপনি রিবন বারে ক্লিক করবেন দেখেন আপনার একটা রিবন বারটা অটোমেটিক চলে আসছে, এটা অটো হাইড অটো ওপেন। তারপরে যেটা আছে শো ট্যাবস, শুধুমাত্র এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই ট্যাবগুলো শো করবে, আর ট্যাবের আন্ডারে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো শো করবে না। তাহলে আমি সেটা দিলাম, দেখেন আমার কিন্তু এই শুধুমাত্র ট্যাবগুলো দেখা যাচ্ছে। এখন যদি আপনি হোম ট্যাবে কাজ করতে চান তাহলে হোম ট্যাবে ক্লিক করার সাথে সাথে এগুলো চলে আসবে, আবার যখন আপনি ওয়ার্কিং এরিয়া ক্লিক করবেন সবগুলো চলে যাবে। এটা হচ্ছে এই শো ট্যাবস এর কাজ। এরপর আছে কি শো ট্যাবস এন্ড কমেন্টস। এটা হচ্ছে শো ট্যাবস এন্ড কমেন্টস হচ্ছে আমাদের নরমাল লুকিং। এটা দেখেন আমাদের ট্যাব এবং ট্যাবের আন্ডারে যে টুলস বা কমান্ডস গুলো আছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটা এভাবে রাখাই বেটার, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু সরাই রাখতে পারেন। এরপরে আছে কি মিনিমাইজ। মিনিমাইজের কাজটা আমরা সবাই জানি, যে কোনো প্রোগ্রামকে রানিং রেখে আমরা জাস্ট সেখান থেকে চলে যাওয়া বা সেটাকে আমরা সরাই ফেলতে পারি, এটা হচ্ছে মিনিমাইজের কাজ। তারপরে যদি আমি আবার চাই, তারপরটা হচ্ছে যখন আপনার ডকুমেন্টটা ফুল স্ক্রিনে থাকবে তখন এটাকে রিস্টোর ডাউন করতে পারেন, অর্থাৎ ছোট ছোট উইন্ডোতে আপনি এটাকে ওপেন করতে পারেন। দেখেন আমি এটাকে ওপেন করলাম, তারপর হচ্ছে এটাও নিলাম, দেখেন আমার কিন্তু কতগুলো উইন্ডো। দেখেন এভাবে করে করে আমরা আমাদের উইন্ডোগুলোকে ছোট করে আমরা কাজ করতে পারি। এখন চাইলে আপনি আরো ছোট করতে পারেন, যে যখন আপনার কার্সরটা হচ্ছে আপনার উইন্ডোর একদম সাইডে নেবেন, চতুর্পাশে চারপাশে যখন নেবেন দেখেন তখন একটা উপর নিচে তীর চিহ্ন আসবে, আপনি টান দিলে ছোট বড় করে নিতে পারেন। মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি ছোট বড় করে এটাকে ওপেন করতে পারেন। ওকে, তাহলে আমি এটাকে সবগুলোকে দেখেন আমার এটা ছিল ছোট আছে, এখন যদি এখানে কার্সর নেই এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা করলে আমরা ম্যাক্সিমাইজ অর্থাৎ সর্বোচ্চ বড় আকারে শো করতে পারি। আর তারপরে যেটা কাজটা সেটা হচ্ছে ক্রসের কাজ, মানে একদম কেটে দাও, একদম চলে যাও, কেটে দাও। হ্যাঁ, এটাই ছিল একেবারে মোটামুটি ইন্টারফেসের কাজ আমাদের ক্লাসটা শেষের দিকে। তবে আপনাদের কাছে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক নিতে রাজি আছেন? জি স্যার। আকি খানম? হ্যাঁ দেন। আচ্ছা, কাজ করতে হবে এখন থেকে, কিন্তু রেগুলার হোমওয়ার্ক যেটা নিবেন বা দেওয়া হবে 100-এ 100 সেই কাজটা করতে হবে। এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। হ্যাঁ, তো আজকের হোমওয়ার্ক হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে ওপেন করব, ওপেন করার পর সেটার যে ইন্টারফেস টোটালটুকু আমি সবাইকে একটা একটা জায়গায় জিজ্ঞেস করবো এটা কি নাম, এটার কি নাম। ওকে, এটা আমরা করব। আর এর সাথে সাথে হচ্ছে আমরা না ওইটা দেখাতে গেলে আর 10 মিনিট লাগবে। 10 মিনিট সময় দিতে পারবেন আপনারা সবাই? তাহলে দেখাবো। দেখান। আচ্ছা ঠিক আছে, সেটা দেখাবো হচ্ছে আমাদের যে কিবোর্ডটা, কিবোর্ডের মধ্যে আমরা কিবোর্ডের পরিচয়টা দেবো। আগামীকালকে দেখবো হচ্ছে কিবোর্ডের মধ্যে আমরা কিভাবে হাত রাখবো। কিবোর্ডের মধ্যে আমরা জাস্ট যাচ্ছে তাচ্ছে ভাবে আমরা কিন্তু টাইপ করব না, এটার একটা নিয়ম নীতি আছে, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অবলম্বন করে আমরা টাইপ করব, সেটা কালকে দেখাবো। আর আজকে জাস্ট কিবোর্ডের পরিচিতিটাও দিয়ে দিই। তাহলে আমি একটা কিবোর্ড, যেহেতু আপনারা কেউ কাছে নাই আমার, আমি একটা কিবোর্ড, আচ্ছা কিবোর্ড, ওকে কিবোর্ড টাইপিং কি ভুলে গেলাম আমিও, একটা কিবোর্ডের ছবি নিয়ে আসলাম। সবার বাসায় তো এই কিবোর্ড আছে, সবাই কিবোর্ড তো চিনেন তাই না? আচ্ছা, কিবোর্ডের একটা সংজ্ঞাও আছে, দেখি আমি কিবোর্ডটাকে ওপেন করি। না, এত ছোট কিবোর্ড দিয়ে হবে না। আচ্ছা, এই কিবোর্ডটা দেখেন, সবাই একটু খাতা কলম নিয়ে নেন, এখানে কিন্তু অনেকগুলো কাজ। কিবোর্ডটা আসলে কি, কিবোর্ডের সংজ্ঞাটা আপনার গুগল থেকে সার্চ করে জেনে নেবেন যে কিবোর্ড কি। হোয়াট ইজ কিবোর্ড লিখে সার্চ করলে, হোয়াট ইজ কিবোর্ড ইন বাংলা লিখে সার্চ করবেন, যেহেতু আপনার বাংলা টাইপ করতে পারেন না, এটা লিখবেন হোয়াট ইজ কিবোর্ড ইন বাংলা, এটা লিখলে চলে আসবে। বাংলাতে আপনি কিবোর্ডের সংজ্ঞা জানতে পারবেন, কিবোর্ডের সংজ্ঞাটা জানবেন। এবং কিবোর্ডটা মূলত হচ্ছে এটা ইলেকট্রিক সুইচের মতন কাজ করে। এটার যে বাটনগুলো আছে এটা যদি আপনি ক্লিক করেন বা চাপ দেন তাহলে কি হয়, আমরা যেমন ইলেকট্রিক সুইচে চাপ দিই তখন কি হয়, আমাদের ফ্যানের সুইচে চাপ দিলে ফ্যান চলে, লাইটের সুইচে চাপ দিলে লাইট চলে। এরকম ভাবে কিবোর্ডের যতগুলো সুইচ বা কি আছে সেগুলোতে আমরা ক্লিক করলে আমাদের কম্পিউটারে একটা তথ্য ইনপুট হয়। হ্যাঁ, আর
পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ছাড়া কম্পিউটারকে চিন্তা করা যায় না। আপনি মাউস ছাড়া কম্পিউটার চালাতে পারবেন, কিন্তু কিবোর্ড ছাড়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কিবোর্ড। আর কিবোর্ডের মধ্যে উইকিপিডিয়ার ভাষায় হচ্ছে আপনার সর্বনিম্ন 83 থেকে সর্বোচ্চ 112টা কি থাকে। তবে আজকালকার কিবোর্ডগুলোতে কমও থাকে, বেশিও থাকে। এখনকার ডিজিটাল যুগের যে কিবোর্ডগুলো, সেটার মধ্যে কমও থাকে, বেশিও থাকে। এই তথ্যগুলো আপনারা সবাই একটু গুগল থেকে জেনে নেবেন। আমি আগামী ক্লাসে দেখবো, আপনারা জাস্ট হাতে লিখবেন, খাতায় লিখে একটা ছবি দেবেন গ্রুপে, দেখবো কে কতটুকু পড়াশোনা করছেন। যাই হোক, আলোচনা করি কিবোর্ড নিয়ে। দেখেন, কিবোর্ডের মধ্যে যেহেতু 183 থেকে 100 বা তার অধিক কি থাকে, তো এই কিগুলোর না আলাদা আলাদা একটা নাম আছে। প্রত্যেকটা কির আলাদা আলাদা একটা পরিচয় আছে। আপনি দেখেন প্রত্যেকটা কিবোর্ডের দিকে, যাদের সামনে এখন কিবোর্ড আছে একটু দেখেন, প্রত্যেকটা কিবোর্ডের উপরের দিকে এরকম F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত টোটাল 12টা কি আছে। এখন এই কিগুলোকে আমরা আসলে কি নামে ডাকবো? এই কিগুলো, সরি, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? ফাংশন কি ভাইয়া? হ্যাঁ, শিওর, ফাংশন কি। এটার নাম হচ্ছে ফাংশন কি। থ্যাংক ইউ আয়েশা আক্তার। এটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন কি। হ্যাঁ, ফাংশন কি এর কাজ কি? যদি কেউ কোশ্চেন করেন যে আসলে ফাংশন কি এর কাজ কি, সরি ফাংশন এইস নাই, ফাংশন কি, এটা হচ্ছে ফাংশন কি। ফাংশন কি এর কাজ হচ্ছে এটার দ্বারা আমরা কম্পিউটারের প্রোগ্রামগুলোকে ওপেন করা, তারপর প্রোগ্রামিং এর বিভিন্ন হেল্পিং, যে মানে হেল্প সেন্টার বলি না, সেই হেল্প সেন্টারের কাজ করে ফাংশন কিগুলো। ওকে, এটুকু বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন তার নিচে দেখেন এখানে সংখ্যা সম্বলিত কিছু কি আছে, যেটার উপরে শুধু সংখ্যাগুলো দেখা যায়। তেমনিভাবে আমরা কিবোর্ডের ডান পাশে এটা দেখতে পারবো। দেখেন এখানেও 1 থেকে 9, তারপরে 0, এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে 0, 1 থেকে 9 পর্যন্ত কিছু সংখ্যা আছে। এই কিগুলোকে আমরা বলবো হচ্ছে নিউমারিক কি। নিউমারিক মানে হচ্ছে সংখ্যাবাচক। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সংখ্যাবাচক কি। এটার কাজ হচ্ছে কম্পিউটারে সংখ্যা জাতীয় লেটারগুলোকে কম্পিউটারের মধ্যে ইনপুট করা। বুঝতে পেরেছি? তাহলে এটার নাম কি? জি ভাইয়া, নিউমেরিক। আয়েশা, সরি আখি খানম, বলেন তো এগুলোর নাম কি? আখি খানম, নিউমেরিক কি? নিউমেরিক কি। নিউমেরিক কি আমরা কিভাবে বুঝবো? যেটার মধ্যে সংখ্যাবাচক মানে কিগুলোকে আমরা নিউমেরিক কি বলবো। তারপরে এরপরে দেখেন এই যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারের 26টা কি আছে। এই কিগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যালফাবেটিক কি। অ্যালফাবেট তো আমরা ছোটবেলায় পড়েছি, বর্ণমালা। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালফাবেটিক কি। বুঝতে পেরেছি? এটা চিনতে খুব সহজ হওয়ার কথা। অ্যালফাবেটিক কি, অ্যালফাবেটিক কি। ওকে, একটু বুঝি না, আমার হাতের লেখা ভালো না। অ্যালফাবেটিক কি। তারপরে আমরা যদি এইখানে দেখেন প্রত্যেকটা কিবোর্ডে, সেটা ল্যাপটপ হোক, কম্পিউটারের বড় কিবোর্ড হোক, প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে এই 4টা তীর সম্বলিত, 4টা তীর আঁকা 4টা কি থাকবে। এই 4টা কিকে আমরা বলবো হচ্ছে অ্যারো কি। অ্যারো শব্দের অর্থ তীর। হ্যাঁ, তো এইটার নাম হচ্ছে অ্যারো কি। এই অ্যারোগুলো প্রত্যেকটা আবার আলাদা আলাদা নাম আছে, রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো। ওকে, এটা হচ্ছে অ্যারো কি। আর এই অ্যারো কি বাদ দেওয়ার পরে যে কিগুলো আছে দেখেন, ডানে স্পেস থেকে শুরু করে ইন্টার, এই যে শিফট, এই কিগুলোকে আমরা কি বলবো বলেন তো আয়েশা আক্তার? আপনার তো জানার কথা। আয়েশা আক্তার শুনতে পাচ্ছেন? ভয় পেয়ে গেছেন?
ভাইয়া, ভয় পাইনি। হ্যাঁ বলেন, এটা এগুলোর নাম কি? আয়েশা আক্তার এবং শুভ মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের এটা একদম খুব সুন্দরভাবে জানার কথা। তোমাদের তোমাদের লেসন এটা ছিল। হুম। আরেকবার একটু দেখাবেন স্যার মার্ক করে? আচ্ছা আচ্ছা, এবার মার্ক করেই দেখাচ্ছি। যেমন আমি কিবোর্ডটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে ইএস থেকে শুরু করে, সরি অদ্দূর না, এতটুকু, এইটুকু, তারপরে হচ্ছে, এরপরে হচ্ছে এই যে এইটুকু, এইগুলোকে আমরা কি কি বলবো বলো তো? কোন ধরনের কি? এটা দেওয়ার কাজ কি আমাদের? স্যার যেটা যে নাম সেটা তো জানি, কিন্তু আসলে পুরো গ্রুপটাকে কি বলে সেটা অ্যাকচুয়ালি হ্যাঁ, জানি না। গ্রুপটাকে আমরা বলতে পারি কন্ট্রোল কি। হ্যাঁ, কন্ট্রোল। হ্যাঁ, এটা দ্বারা আমরা আমাদের প্রোগ্রামগুলোকে, প্রোগ্রামের কাজগুলোকে কন্ট্রোল করে থাকবো আমরা। দেখো, শিফট, কন্ট্রোল, অল্টার, তারপরে ইন্টার, এই কাজ, এই বাটনগুলো দিয়ে হচ্ছে আমরা কি করব, উইন্ডোজ বাটন, এইটা দিয়ে আমরা আমাদের কম্পিউটারকে কন্ট্রোল করে থাকবো। ওকে, এটা হচ্ছে কন্ট্রোল কি। তারপরে আমাদের আরো কয়েকটা কি থাকে, যেমন হোম ট্যাব, হোম কি, তারপরে ইন্ট কি, ইনসার্ট, পেজ ডাউন, এগুলোকে আমরা বিশেষ, হ্যাঁ, স্পেশাল কি বলবো, স্পেশাল কি। হ্যাঁ, কোনটা স্যার? এই যে হোম কি আছে, ইন্ড, এটা হচ্ছে কম্পিউটারের কিবোর্ডের ডান পাশে, মানে নিউমারিক এবং অ্যালফাবেটিক কি এর মাঝখানে হোম, ইনসার্ট, পেজ ডাউন, পেজ লেয়ার, পেজ আপ, ডিলেট, এটাকে আমরা বলি স্পেশাল কি। হ্যাঁ, আর এছাড়াও এখন বর্তমানে ডিজিটাল যে কিগুলো আছে, কিবোর্ডগুলো আছে, সেটার মধ্যে আপনারা হয়তো পেতে পারেন কিছু মিডিয়া কন্ট্রোলার কি। হ্যাঁ, যেমন গান বন্ধ করা, গান চালু করা, তারপর হচ্ছে সামনের দিকে আগানো, গান টানা, পেছনে যাওয়া, এইগুলো কিন্তু কিছু কিবোর্ডের মধ্যে এটা আছে, যেটাকে আমরা মিডিয়া কন্ট্রোল কি বলতে পারি। তাহলে আজকের ক্লাসের সর্বশেষ যে হোমওয়ার্কটা আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের পরিচিতি এবং কিবোর্ড পরিচিতি, এতটুকুই। স্যার আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ বলেন। হচ্ছে স্যার, আমার মাইক্রোসফট অফিস টুলস এর মধ্যে আমি আমার ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। প্রোগ্রামের মধ্যে ওয়ার্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না? না স্যার। এখনই স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। অফিস টুলস কেন আপনার তো মাইক্রোসফট অফিস থাকার কথা। অফিস টুলস দেওয়া। আচ্ছা, একটু নিচে যান তো, অফিস নামের এখানে কিছু দেখতে পাচ্ছেন সর্বশেষে, অফিস, ওখানে ক্লিক করেন তো। আচ্ছা, আপনার এখানে মাইক্রোসফট অফিস 2019 দেওয়া আছে, আর যেটা হচ্ছে সরাসরি উইন্ডোজ দেওয়ার সময় এটাকে ওইখান থেকে হয়তো নিয়ে আসা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা কেটে দেন, অসুবিধা নেই। আপনার এই যে ডেস্কটপের মধ্যে দেখেন ওয়ার্ডটা আছে কিন্তু, এই যে ডেস্কটপের মধ্যে না? হ্যাঁ, একটু ইউটিউবের উপরে। হ্যাঁ, এটা, অথবা আপনি যদি টাস্ক বারের দিকে তাকান, টাস্ক বারের মধ্যেও কিন্তু ওয়ার্ডটা দেওয়া আছে। এই যে স্যার এটা। এটা দিয়ে ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। আচ্ছা আচ্ছা। ওকে, এখন দেখেন এইটা কিন্তু যারা যেমন আঁখি খারাম হচ্ছে ব্যবহার করতেছেন 2013টা, এটা ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়া দরকার, ক্লোজ করে দেন। 2013টা ব্যবহার করতেছেন, আর এই শুভ কিন্তু ব্যবহার করতেছে 2019টা, আপডেটেড 19 বা 20, দুইটার ইন্টারফেস কিন্তু একটু ওপেন করো তো। দাঁড়াও, শুভ আবার স্ক্রিন শেয়ার করো, ওটার ইন্টারফেসটা একটু আবার দেখাই দাও। ও ওয়ার্ড হচ্ছে 365, এটা না, আমি শুভ আমি তোমাকে হচ্ছে একটা লিংক দিব না, সেখান থেকে ওয়ার্ডটা ডাউনলোড করে ইনস্টল করে নিও। ডাউনলোড করে আমি ইনস্টল করার প্রসেস দেখাই দিব না। আচ্ছা, এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাও।
এখানে দেখেন আপনাদের ইন্টারফেস আর এই ইন্টারফেসের মধ্যে অনেক পার্থক্য আছে, বেশ খানিকটা। এটা হচ্ছে অনেক আপডেটেড, তো এই জন্য পার্থক্য। তো সেক্ষেত্রে যারা পিছনে মানে ব্যাকডেটেড সফটওয়্যার ব্যবহার করেন ভয় পাওয়ার কিছু নেই, সব জিনিস এখানে আছে, শুধু কালারটা চেঞ্জ আর কি। ওকে স্যার আমার রোলারই তো নাই। রোলার নেই, আচ্ছা। ভিউজে ক্লিক করো, ভিউ, ওই যে উপর থেকে ভিউতে ক্লিক করো। তারপর হচ্ছে দেখো রোলারটা কই, এই যে আরেকটু ডানে আসো, আরেকটু ডানে উপরে রোলার, হ্যাঁ এটাতে ক্লিক করে চলে আসছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন আর আমার জন্য সবাই স্পেশালি দোয়া করবেন। শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি স্যার। একজনই শুনতে পাচ্ছে, সে তো সবসময় কথা বলছে, আর কেউ কথা বলে না। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আখি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তা আমার জন্য দোয়া করবেন না? হ্যাঁ করব। আচ্ছা ঠিক আছে, দোয়া করে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। খাওয়া দাওয়া করে এখন ঘুমান, সকালে উঠে কাজ করবেন। ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ সবাই বের হয়ে যান, আপনারা সবাই বের হলে আমি কেটে দেবো।